মহিমান্বিত ভাগ্য রজনীতে ইবাদত বন্দিগিতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা পরিশুদ্ধ জীবন ও পাপ মোচনের প্রার্থনা, মহান আল্লাহর নৈকট্য লাভের আশা। ডিসেম্বরকে ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি বিএনপির, মামলা প্রত্যাহার হলেই ফিরবেন তারেক রহমান বললেন মির্জা ফখরুল। সংসদ ভোট পেছানোর চক্রান্তে একটি দল দাবি নেতাদের। ভোটের আগে বিচার ও সংস্কার চায় জামায়াত। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হলে নির্বাচনে বিশৃঙ্খলার শঙ্কা নাগরিক কমিটির। আমিরাতের গণমাধ্যমকে প্রধান উপদেষ্টা, শাস্তি এড়ানোর সুযোগ পাবে না গণহত্যায় জড়িতরা। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। আজ পবিত্র শবে বরাত বা সৌভাগ্যের রাত। মহিমান্বিত ভাগ্য রজনীতে ইবাদত বন্দিগিতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। পরিশুদ্ধ জীবন ও পাপ মোচনের প্রার্থনায় মগ্ন তারা। সৌভাগ্য আর অশেষ রহমতের সাথে রমজানের আগমনী বার্তা নিয়ে বছর ঘুরে আবার এলো সৌভাগ্য রজনী শবে বরাত। আরবি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত শুক্রবার মাগরিবের নামাজের পর থেকে শুরু হয়েছে এই ভাগ্য রজনী। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে তাই হাজারো মুসল্লির ভিড়। জামাতে মাগরিবের নামাজ আদায়ের পর পাপ মোচনের আশায় মহান আল্লাহ তাআলার দরবারে হাত তুলেন সবাই। দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনার পাশাপাশি দেশের নিরাপত্তা ও শান্তি কামনায় করা হয় মোনাজাত। আল্লাহ পাক যেন আমাদেরকে সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে মাফ করে, এই দোয়াই সবার কাছে করি। আমরা যেন সুস্থভাবে যে নামাজ পড়তে পারি, দেশের জন্য শান্তি আসুক সেই কামনাই করতেছি। ব্যক্তিগত কল্যাণের জন্য এবং দেশের যে দুনিয়াবী শান্তি আছে এর জন্য আমরা দোয়া করবো, বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাবো। এই সারা রাত্রে অনেকে এই সারা রাত্রে ইবাদত করবে, আল্লাহর কাছে চাইবে, যার যার নিজ নিজ কল্যাণ বিষয় সম্পর্কে আল্লাহ তাআলার কাছে চাইবে। ন্যায় নীতি অনুসরণ করতে হবে, হালাল হারাম মেনে চলতে হবে, তাহলে জীবন সুন্দর হবে। শবে বরাতের ফজিলত নিয়ে বিশিষ্ট আলেমগণের আলোচনার পাশাপাশি সার্বিক কল্যাণ কামনায় কথা বলেন ধর্ম উপদেষ্টাও। আসুন না আগামী দিনগুলোতে আমরা আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী, স্থিতিশীল একটা দেশ হিসাবে পরিণত করি। সারা রাত নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত ও জিকিরের মধ্য দিয়ে পাপ মোচনের পাশাপাশি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জিত হবে, এমনটাই প্রত্যাশা ধর্মপ্রাণ মুসল্লিদের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পবিত্র শবে বরাতে সারা দেশে মসজিদে মসজিদে জিকির আজগারে মগ্ন ধর্মপ্রাণ মুসল্লিরা। মোনাজাতে মহান আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ পেতে প্রার্থনা করেন তারা। কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মুসল্লিরা। যত পাপী হোক, খালিশ দিলে তওবা করলে ফেরাবেন না মহান আল্লাহ। তাই তো দুহাত তুলে সৃষ্টিকর্তার দরবারে অঝরে কান্না। আরবি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত ইসলামী শরীয়ত অনুযায়ী মহিমান্বিত রজনী। কোরআনুল কারিমের ভাষায় একে বলা হয় লাইলাতুল মুবাররাকা বা বরকতময় রাত। হাদিসের ভাষ্য মতে আল্লাহর নৈকট্য লাভের আশায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে দীর্ঘ সেজদায় সারা রাত নামাজ আদায় করতেন। এছাড়া জিকির আজগারে মশগুল থাকতেন। তারই অনুসরণে ধর্মপ্রাণ মুসল্লিরাও একইভাবে ধর্মীয় রীতিনীতি মেনে মশগুল থাকেন ইবাদত বন্দেগিতে। শুক্রবার রাতে দেশের মসজিদে মসজিদে ঢল নামে মুসল্লিদের। তাদের বিশ্বাস মহান আল্লাহ তাআলা বান্দাদের ওপর দয়া ও ক্ষমার ওসিলা তালাশ করেন। তাই তার সমীপে জীবনের জানা অজানা গুনাহ ও রোগ থেকে মুক্তি পেতে তাদের আরজি। দোয়া চাইছি যাতে আমরা সবাই একসাথে থাকতে পারি, সবাই দেশে শান্তি হোক এবং সবাই মুসলমানরা ঐক্যবদ্ধ থাকে। তারা মৃত্যুবাসী আছে, সকালে যে আল্লাহ তাদেরকে নসিব করুক, তাদের কবর আযাব মাফ করুক। সুষ্ঠুভাবে শান্তি শৃঙ্খলার সাথে দেশটা চলে, সাধারণ মানুষ জনসাধারণ যে ঠিকঠাকভাবে চলতে পারে, জিন্দেগিটা যেন বরকতময় হয়, আল্লাহ তাআলা যেন আমাদের জিন্দেগিটাকে মোবারক করে দেয়। শুকর আদায় করি রব্বুল আলামিনের কাছে যে এইভাবে যেন আমরা প্রতি স্থানে প্রতি জায়গায় যেন শান্তশিষ্টভাবে আমরা ইবাদত করতে পারি। মসজিদগুলোতে মিলাদ, কিরাত, ইসলামী সঙ্গীত ও ধর্মীয় আলোচনারও আয়োজন চলে থেমে থেমে। কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মুসল্লিরা। মানুষ যেন সুখে শান্তি থাকতে পারে, দেশের মঙ্গল কামনায় এই দোয়াই করলাম আল্লাহর কাছে। আল্লাহর রাজি করতে পারবো, তখন আমি কবরে যাওয়ার সাথে সাথে আমি একটা জান্নাতের ফয়সালা করে দেব। নিজের জন্য, পরিবারের জন্য, এলাকাবাসীর জন্য, দেশের জন্য, সারা পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করব। ইবাদত বন্দেগীর পর কবরস্থানে গিয়ে বাবা মা সহ স্বজনদের আত্মার মাগফিরাত কামনায় জিয়ারত দোয়া করেন মুসল্লিরা। এছাড়া পরদিন ফজিলতপূর্ণ রোজা রেখেও ধর্মীয় নানা আচারে কাটাবেন তারা। সাহাল আব্দুল্লাহ আলভি,
সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরেই প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আর সব মামলা প্রত্যাহার হলে ভোটের আগেই দেশে ফিরবেন তারেক রহমান। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চলতি মাসেই নির্বাচনের রোডম্যাপও প্রত্যাশা করেন তিনি। মহাসচিবের বিশেষ সাক্ষাৎকার নিয়েছেন আহমেদ সালেহীন। ক্যামেরায় ছিলেন রেজাউল হক রিপন ও মিজানুর রহমান। তো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই আপনারা করে যাচ্ছেন, সেই কারণে আপনি বারবার বলেন সবকিছু সংকট সমাধানের একটাই উপায় নির্বাচন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, সেখানেও কিন্তু আশ্বস্ত হয়েছেন বলে আপনি জানিয়েছিলেন যে ডিসেম্বর নাগাদ নির্বাচন হয়, যেটা আপনাদের দাবি ছিল যে এই বছরের মধ্যে নির্বাচন। আপনারা স্যার কতটুকু আশ্বস্ত হয়েছেন? না, এখানে ওনাদের সাথে আলোচনা করে যেটা সুনির্দিষ্ট কিছু না বললেও ওনারা এই কথা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তার নির্বাচন করার সব প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ, সেই নির্বাচনে স্যার আপনাদের প্রস্তুতি কতটুকু? নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত থাকি, আন্দোলন করি, সাথে নির্বাচনের জন্য প্রস্তুত থাকি। সেই জন্যে আমরা আপনার মনে করি যে আমরা নির্বাচনের জন্য অবশ্যই প্রস্তুত আছি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এটি আমরা আশা করব, প্রত্যাশা করব। নির্বাচন কমিশনার বলেছেন যে আমরা প্রস্তুত থাকব, আমরা কাজ শুরু করেছি এবং ডিসেম্বরকে কেন্দ্র করে কাজ শুরু করেছে। রাজনৈতিক মামলা প্রত্যাহার কিন্তু এখনো হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কিন্তু বেশ কয়েকটা মামলা এখনো রয়ে গেছে। তার দেশে ফেরার আমরা তো বলছি আমরা আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার মামলাগুলো শেষ করার চেষ্টা করছি। তো সেই জন্য সময় লাগছে, শেষ হয়ে যাবে, আমরা আশাবাদী। এটা কোনো ইস্যু হবে না। কবে নাগাদ তারেক রহমান সাহেব আসতে পারেন দেশে? এটা নির্ভর করবে তার মামলা মোকদ্দমাগুলো এবং সার্বিক পরিস্থিতির উপরে। ইনশাআল্লাহ নির্বাচনের আগে তো অবশ্যই আসবেন। যে টানাপোড়েন শুরু হয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের, আসলে অনেক নানা বিষয়ে বিএনপিকে অনেক সময় বলা হয় যে ভারতের বন্ধু না, একটা পক্ষ এস্টাবলিশ করার চেষ্টা করে। আপনারা এখানে কি বলবেন? গত বছরগুলোতে, সময়গুলোতে আমাদের বিরুদ্ধে ভারত থেকে বলা হচ্ছে আমরা ভারতের শত্রু, আমরা এই আপনার ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হতে দিই না, বা ভারত যখন ক্ষমতায় ছিলাম ভালো করিনি। আবার এখন অনেকে বলছে যে আমরাই নাকি আপনার ভারতের মিত্র। মজার ব্যাপারটা হচ্ছে যে আমরা লড়াই করলাম 15 বছর ধরে ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে, ভারতের ইন্টারফারেন্সের ব্যাপারে আমরা সংগ্রাম করেছি এবং ভিকটিমস আমরা হয়েছি সবচেয়ে বেশি। সেই ক্ষেত্রে আমাদেরকে যখন আপনার মূল্যায়ন করা হয় সেইভাবে, কতটুকু সঠিক সেটা আপনারা মূল্যায়ন করবেন। তবে একটা জিনিস আমরা খুব পরিষ্কার করি, ভারতের ভুলটা ভারতের। ভারত আজকে যে অবস্থায় বাংলাদেশ সম্পর্ক ক্ষেত্রে দাঁড়িয়েছে সম্পূর্ণ দায়ী ভারত। কারণ ভারত একটা মাত্র দলের উপর নির্ভর করেছিল এই দেশে তাদের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। এই বিষয়গুলোই আপনার ভারতকে বাংলাদেশের মানুষের কাছ থেকে দূরে ঠেলে দিয়েছে। আর দায়িত্বটা ভারতের যে বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করা। কারণ এখনও শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দেওয়া, আওয়ামী লীগের নেতাদেরকে সেখানে আশ্রয় দেওয়া, যারা এগুলো হত্যা করে তাদেরকে আশ্রয় দেওয়া, এটা তো সুসম্পর্ক তৈরি করছে না। সুতরাং ভারতের উচিত হবে এই জিনিসকে বিবেচনা করে অবিলম্বে তাদেরকে বাংলাদেশের হাতে অর্পণ করা এবং তাদের বিচার ব্যবস্থা করা। স্থানীয় নির্বাচনের কথা বলে একটি দল সংসদ ভোট পেছানোর চক্রান্ত করছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। আলাদা অনুষ্ঠানে তারা বলেন, স্থানীয় নাকি জাতীয় আগে এই বিতর্ক তুলে বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে। আগে কোন নির্বাচন, জাতীয় নাকি স্থানীয়, এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য এসেছে বিএনপি জামায়াতের পক্ষ থেকে। জামায়াত ইসলামী চায় আগে স্থানীয় নির্বাচন, এতে না বিএনপির। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত নাগরিক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলে একটি দল নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এখনো এই সরকারকে সমর্থন দিল, নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করব। পবিত্র শবে বরাত উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, স্থানীয় নাকি জাতীয় এই বিতর্ক তুলে বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে। এটা তো বিরাজনীতিকরণ, এই বিতর্কটা নিয়ে এসে স্থানীয় সরকার আগে না পার্লামেন্ট আগে, মাথা আগে থাকে না লেজ আগে থাকে। এদিন সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারকে বিভ্রান্ত করার জন্যই নির্বাচন নিয়ে কিছু রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই,
আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বর নির্বাচন দিন। রমজানের আগে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকারকে তৎপরতা বাড়ানোর আহ্বান জানান বিএনপি নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কার চান জামায়াতে ইসলামের আমির। আলাদা অনুষ্ঠানে সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, নতুন করে জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। 2 যুগেরও বেশি সময় পর সমাবেশ, নেতাকর্মীদের মধ্যে তাই বাড়তি উচ্ছ্বাস। মিছিল আর স্লোগানে মুখর নরসিংদী। শুক্রবার বিকেলে সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় জামায়াতে ইসলামীর জনসভা। স্থানীয় নেতাদের পাশাপাশি বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। বিদেশে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের ফিরিয়ে এনে দ্রুত বিচার কার্যকরের দাবি জানান তারা। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কালো টাকা ও পেশি শক্তির প্রভাব মুক্ত ভোট উদযাপনে জাতীয় নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কার করতে হবে। নিবন্ধন কেড়ে নেওয়া হলো, তাদের নিবন্ধনটা পরিবর্তনের সাথে সাথে তাদের হাতে ফেরত দেওয়া উচিত ছিল। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে আমাদের পাওনা আমাদের কাছে ফেরত দিন। প্রত্যেকটি গণহত্যাকারীকে দেশে হোক বিদেশে হোক পাকড়াও করে ট্রাইব্যুনালের হাতে তুলে দিতে হবে। খুনিদের বিচার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হবে, তারপরে একটা সুষ্ঠু নির্বাচনও দিতে হবে। এই 3টা দাবি আমার দাবি রয়েছে, জনগণের দাবি। এদিকে মুন্সিগঞ্জের সিরাজদি খানে প্রীতি সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, জামায়াতের অগ্রযাত্রাকে আটকাতে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র ছিল, এখন নতুন করে এটা খেয়াল রাখতে হবে, আমাদের পথ কিন্তু কুসুমাস্তীর্ণ হয়নি, এখনো কণ্ঠকাকীর্ণ। এখনো ইসলামী ছাত্র শিবির এবং জামায়াত ইসলামের বিরুদ্ধে এই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা যারা দেখছি, আমাদের বিরুদ্ধে কিন্তু নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। 24-এর বিপ্লব ও ছাত্র জনতার আত্মত্যাগ সমুন্নত রাখতে জামায়াতে ইসলামী আপোষহীন থাকবে বলেও ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। ষড়যন্ত্রের নানা উইং তারা খুলছে। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। স্থানীয় নির্বাচনের আগে যে দল জাতীয় নির্বাচন চাচ্ছে, সে দল জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সুবিচার করছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে জুলাই অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি। আরও বলেন, প্রান্তিক মানুষের সেবা নিশ্চিতে স্থানীয় সরকার নির্বাচন খুবই জরুরি। আমরা যখন বলেছি যে আমাদের লোকাল গভর্নমেন্টগুলো ধসে পড়েছে, মানুষ প্রতিনিয়ত সার্টিফিকেট, তার জন্ম নিবন্ধন সনদ তৈরি করতে পারছে না, ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে, সেখানে আমরা বললাম যে জাতীয় ইলেকশনের আগে একটি স্থানীয় নির্বাচন প্রয়োজন এবং সকল দলগুলো ঐক্যমত হয়েছে এক্সেপ্ট ওয়ান পার্টি। তারা কি মনে করে পার্লামেন্টে 300 আসনে বাংলাদেশে হলো জনগণ, আর এই যে 16 কোটি যারা গ্রামে প্রান্তরে ছড়িয়ে আছে তারা জনগণ নয়? এইসব বেইনসাফি কাজ করবার থেকে বিভিন্ন দলকে বেরিয়ে আসতে হবে। শনিবার থেকে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা শুরু হবে, এমনটাই জানিয়েছেন উপদেষ্টা আদিলুর রহমান খান। দেশে আর কখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। 1983 সালের এই দিনে হুসাইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছিল ছাত্র সমাজ। শুক্রবার সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর হাইকোর্ট গেটের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান সামাজিক, রাজনৈতিক ও ছাত্র সমাজের বিভিন্ন সংগঠন। এ সময় 90 এবং 24-এর শহীদদের স্মৃতিচারণ করে বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, স্বৈরাচার এরশাদ এবং শেখ হাসিনা পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা। তাই সব ষড়যন্ত্র মোকাবেলা করে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা। জুলাইয়ের এই ছাত্র সমাজের যে আন্দোলন, এই আন্দোলনের সাথে আমাদের ফেব্রুয়ারি আন্দোলনের যে ধারাবাহিকতা, যে পরম্পরা, এটা আমরা দেখতে পাই। আমরা চাই
যারা বিগত দিনে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে, শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছে, সকলে ঐক্যবদ্ধভাবে আগামীতে একটি গণতান্ত্রিক সরকার কায়েম হবে। শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। জানান, শনিবার থেকে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হবে অন্তর্বর্তী সরকারের আলোচনা। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। নতুন বাংলাদেশে আর ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা আদিলুর রহমান। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচার করতে না পারলে ক্ষমা করবে না দেশের মানুষ। আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে শেখ হাসিনা ও তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও দ্য ন্যাশনালকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। She fled the country. She's in India. We sent notice to India that she should be repatriated. We are trying her because we have lots of evidences, including the UN High Commissioner's report on human rights. This is a testimonial to everything they have done. They have documented. The UN has documented in this, and we have stacks of evidences that what she and her government and her immediate people, supporters have done to the country. So we already started the legal process. So we are hoping that the legal process will continue and will bring her to the justice. It has to happen, otherwise people will not forgive us. 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে গণ অধিকার পরিষদ। শুক্রবার বিকেলে রাজধানীর বিজয়নগরে জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও গণমিছিলের আয়োজন করে দলটি। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদ নেতারা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এ দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে ক্ষমা করবে না। এই কথাই আমরা বলেছিলাম, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম দিচ্ছে, আগামী 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন তাহলে ওই যমুনা ঘেরাও করা হবে। আগামী 2-3 মাসের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে দেন, আমরা প্রশাসন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা যাচাই করতে পারবো। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গণ অধিকার পরিষদ আপোষ করবে না। প্রয়োজনে যারা আপোষ করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। শবে বরাত ও রমজানকে সামনে রেখে বেড়েছে মুরগির দাম, শুল্ক বাড়ানোয় চড়া ফলের দাম। এদিকে মাস জুড়ে লুকোচুরির পর বাজারে ফিরেছে ভোজ্য তেল। ভোক্তা অধিকার বলছে তাদের কঠোর অবস্থানেই বাড়ছে তেলের সরবরাহ। অন্তরা সেনকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন MS আরেফিন। বোতলে বিক্রি করা সয়াবিন তেলে নতুন করে লুকোচুরি শুরু হয় চলতি মাসেই। কোথাও কোথাও তেল মিললেও সঙ্গে কিনতে হয়েছে চিনি, আটা বা সুজি। শুক্রবার কারওয়ান বাজার ঘুরে দেখা গেল সংকট কিছুটা কমেছে। 40% 50% তেল কালকে দিচ্ছে আমাদেরকে, এর আগে তো একদম তেলই দেয় নাই। যত মূল্য আছে ওই মূল্যতে আনি, আইনা আমরা ওটার থেকে কিছু বাড়িয়ে ব্যস্ত হয়। 2-1টা কোম্পানি মোটামুটি ভালো সাপ্লাই দিচ্ছে মার্কেটে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানালো, সংস্থাটির কঠোর অবস্থানের ফলে বাজারে বেড়েছে তেলের সরবরাহ। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যদি কঠোর হই, আইন নিয়ন্ত্রণ করি এবং শৈথিল্য না করি, একটা সময় তারা আইন মানতে বাধ্য। আপনাদের দাম বাড়তেছিল, ওটা এখন নেই, এখন কমতির দিকে। কাঁচা বাজারে কিছুটা স্বস্তি মিললেও ফলের বাজার চড়া। মানুষে ফল খাবে না ভাত খাবে আগে? আমরা মাল নিলে 300-র নিচে কোনো আপেল বিক্রি করা যায়, নিচেরটা উপরে তো আছে। শুল্ক কমানোর দাবিতে শুক্রবার থেকে আমদানি বন্ধের ঘোষণা দিলেও তা স্থগিত করেছেন ব্যবসায়ীরা। বলছেন ভোক্তা অধিদপ্তর ও সরকারের সঙ্গে আলোচনা করে তারা সমাধান চান। সাপ্লাই চেনটা যাতে ঠিক থাকে এবং যেই এমনি ফলের দাম বেশি, আরো বন্ধ করলে আরো বেড়ে যাবে। চাহিদা থাকলেও অতিরিক্ত দামের কারণে বিক্রি কমে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। তাদের শঙ্কা, আসছে রমজানে লোকসান গুনতে হবে তাদের। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। ফাগুন হাওয়ায় নগর জুড়ে উদযাপন করা হলো ভালোবাসার উৎসব। সেতারে বসন্ত মুখারির আগে তাই ঋতুরাজকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায়।
রুক্ষ শীতের শূন্যতা শেষ, ধরায় যেন ফিরেছে প্রাণ। শিমুল পলাশের আগুন রাঙা প্রকৃতিতে আগমন বসন্তের। এমন আবহে বাড়তি রেশ যোগ করল সেতারের রাগ বসন্ত মুখারি। প্রতি বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হলো ঋতুরাজকে। এইখানের পরিবেশটা অনেক সুন্দর, নাচ গান হচ্ছে আর অনেক মানুষ, তো সব মিলে অনেক ভালো লাগছে। আমার অনেক ভালো লাগে বসন্ত আমাদের জীবনে একটা নতুন পরিচিতি তৈরি করে। এমন আয়োজনে প্রকৃতির রং মাখা পোশাকে সেজে সামিল নানা বয়সী মানুষ। বসন্ত আগমন যে হৃদয়ে দোলা দিয়েছে সে অনুভূতি ফুটে উঠল আলাপে। এই যে আমাদের এতগুলো সুন্দর ঋতু, এত কালারফুল সবকিছু, সেগুলো পরিচয়টা হওয়া খুবই দরকার। সবার জীবনে মঙ্গল আসে, সবার জীবনে শান্তি আসে, আমি সেটাই সবসময় প্রার্থনা করব। জাতীয় বসন্ত বরণ উদযাপন পরিষদের এ আয়োজনে ঋতুরাজ বরণে ছিল সমবেত গান, নাচ, আবৃত্তি সহ আবির বিনিময়। দক্ষিণ সমীরে শীতের রিক্ততা ভুলে ভালোর প্রার্থনা হোক অন্তরে অন্তরে, এমনটাই চাওয়া সব স্তরের মানুষের। বসন্ত জানায় ভালোবাসার আহ্বান, বনে নতুন স্বপ্নের বীজ। বসন্ত শেখায় জীবনের প্রতিটি বাঁকে বাঁকে রয়েছে নতুন নবজাগরণের সুযোগ। তাই তো বাঙালির এই বর্ণিল আয়োজন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে অমর একুশে বইমেলার প্রথম ভাগ ছিল শিশু কিশোরদের আনাগোনায় মুখর। দ্বিতীয় শিশু প্রহরে শুক্রবার দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত আয়োজন করা হয় বিশেষ পাপেট শো ও গল্পের আসর। আগামীর বাংলাদেশ গড়ে তুলবে যে প্রজন্ম, তাদের ডিভাইস নির্ভরতা কমাতে বইমেলা ভূমিকা রাখবে বলে মনে করছেন অভিভাবকরা। কল্পনার রাজ্যে হাজারো গল্পের মিতালি আর ছড়াদের হুড়োহুড়ি। খুদে পাঠকদের জ্ঞানের রাজ্যে নতুন মাত্রা এনে দিতে অমর একুশে বইমেলার এই শিশু চত্বর সাজানো হয়েছে শিশুদের মনের মতন করেই। ছোট্ট সোনামণিদের হই হুল্লোড় আর আনন্দে মুখরিত হয়ে ওঠে পুরো চত্বর। বইমেলায় আমি ইকরি দেখতে আসি, আব্বু আমার সাথে বই কিনতে এসেছি। খুদে পাঠকদের কেউ কেউ অভিভাবকের হাত ছেড়ে নিজেরাই ছুটছে স্টলে স্টলে। গল্পের বই পছন্দ করি, তারপরে ধাঁধার বই পছন্দ লাগে। আমার চারুকলা সম্পর্কিত বইগুলো পড়তে বেশি ভালো লাগে। আমার ড্রয়িং বই পছন্দ। প্রযুক্তি নির্ভর জীবন থেকে সরিয়ে বইয়ের সঙ্গে পরিচিত করতে শিশুদের বইমেলায় নিয়ে এসেছেন বলে জানালেন অভিভাবকরা। বইমেলায় আসলে প্রচুর বই কেনা হয়, ওদের পড়ার প্রতি আগ্রহ বাড়ে। বর্তমান ছেলে মেয়েরা তো আসলে মোবাইল এবং অন্যান্য মিডিয়ার সাথে আসক্ত, তো তাদেরকে একটু বইয়ের সাথে পরিচিত হওয়ার জন্য মূলত এখানে আসা। এবারের বইমেলায় অংশ নেয়া 708টি প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্যে 74টি প্রতিষ্ঠান স্টল করেছে শিশু চত্বরে। ইট কাঠ পাথুরে জীবনের বাইরে এসে শিশুদের জ্ঞানের রাজ্যে নতুন দ্বার উন্মোচন করে অমর একুশে বইমেলার এই বিশেষ আয়োজন শিশু প্রহর। তাই অভিভাবকেরা প্রতি বছর তাদের ক্ষুদে সন্তানকে সঙ্গে নিয়ে বইয়ের রাজ্যের সঙ্গে পরিচিত করতে যোগ দেন এই শিশু প্রহরে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন ট্রাম্প। এ সময় বাংলাদেশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব এড়িয়ে যান মোদী। বিশ্বব্যাপী নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় অংশীদারিত্ব আরও জোরদার অঙ্গীকার করেন দুই নেতা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল 4:30টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে ওভাল অফিসে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিক বক্তব্য দেন দুই নেতা। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ট্রাম্প ও মোদী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগের প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী। মোদীকে মহান নেতা উল্লেখ করে ট্রাম্প বলেন তারা দুজন বন্ধু এবং যুক্তরাষ্ট্র ও ভারত যে কোনো ইস্যুতে একতাবদ্ধ। অন্য অনেক কিছুর চেয়ে ঐক্য গুরুত্বপূর্ণ। আমাদের চমৎকার ঐক্য রয়েছে, আমাদের ভালো বন্ধুত্ব রয়েছে, এটা আরো ঘনিষ্ঠ হচ্ছে। কিন্তু আমি মনে করি দেশ হিসেবে ঐক্যবদ্ধ থাকা গুরুত্বপূর্ণ। আমরা বন্ধু এবং আমরা এমনই থাকব।
আমি খুবই খুশি যে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প পদক্ষেপ নিয়েছেন ও টেলিফোনে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যোগাযোগ করেছেন। বিশ্ববাসী এটা মনে করে যে ভারত পুরো সময়টাতে নিরপেক্ষ ছিল, কিন্তু এটা সত্য নয়। ভারতের একটি পক্ষ আছে, আর তা হলো শান্তির পক্ষ। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration. সংবাদ সম্মেলনে ভারতীয় এক সাংবাদিক বাংলাদেশে চলমান সংকটে তথাকথিত মার্কিন ডিপ স্টেটের জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, বাংলাদেশের ঘটনাক্রমের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই। Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. পরে দ্বিপাক্ষিক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন দুই নেতা। ৮ ঘণ্টাব্যাপী বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে যৌথ বিবৃতি দেন ট্রাম্প ও মোদি। এ সময় তারা আবারও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সন্ধ্যায় মোদির সম্মানে হোয়াইট হাউসে নৈশ ভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদির বৈঠকে চীন, রাশিয়া ও ইউক্রেন প্রসঙ্গ, বিশ্বব্যাপী যুদ্ধবন্ধ, জঙ্গিবাদ দমন এবং গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠার বিষয় গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী মোদিকে একজন দক্ষ এবং তার থেকেও ভালো মধ্যস্থতাকারী হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। অন্যদিকে মোদি বলেছেন, ভারত কোথাও কোনো যুদ্ধ কিংবা অশান্তি চায় না। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ৫ আগস্টের পর ঢাকা দিল্লি সম্পর্কের জেরে বড়সড় ধাক্কা লেগেছে কলকাতার অর্থনীতিতে। বন্ধ হওয়ার মুখে নিউ মার্কেট এলাকার ব্যবসা বাণিজ্য। এরই মধ্যে কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধও হয়ে গেছে। প্রতি বছর পবিত্র রমজান মাসে কোটি কোটি টাকার ব্যবসা করতেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে এবার কি হবে তা নিয়ে এখন শঙ্কায় তারা। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। একসময় বাংলাদেশি পর্যটকদের পদচারণায় মুখর থাকলেও এখন জনশূন্য কলকাতার মার্কওয়ে স্ট্রিট। খাখা করছে চারদিক। শুনশান সড়কগুলো জানান দিচ্ছে ভালো নেই শহরের অন্যতম বাংলাদেশি পর্যটক অধ্যুষিত এই এলাকা। দোকানপাট খোলা থাকলেও নেই বাংলাদেশি পর্যটক। কলকাতা ঢাকা কলকাতা বাস পরিবহন সংস্থার কর্মীরা অনেকটা অলস সময় কাটাচ্ছেন। কোনো রকম দোকান খুলে বসে আছেন মুদ্রা বিনিময় কেন্দ্রগুলোর কর্মীরাও। এ অবস্থা চলতে থাকলে সদর স্ট্রিট, রফিয়া মেতকিদা স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট এবং মার্কওয়ে স্ট্রিটের বহু ব্যবসা প্রতিষ্ঠান শিগগিরই বন্ধ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রতি বছর রমজান ঘিরে কলকাতার বাংলাদেশ অধ্যুষিত এলাকার ব্যবসায়ীরা কোটি কোটি টাকার ব্যবসা করেন। তবে এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। পর্যটক না আসায় নেই কোনো বেচা বিক্রি। পাশের দেশ বাংলাদেশ ভাইরা সব আসতো, সেরকম ওদের টুরিস্ট মানে ভিসা পাচ্ছে না। হ্যাঁ, ওর লেগে একটু আমাদের ব্যবসাটা একটু কম আছে। একটু ধাক্কা লেগেছে, কারণ এত বছর একটা বিজনেস হয়তো বা হঠাৎ করে যদি একটু খারাপ হয়ে যায় তো খারাপই। গত ৫ আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আসেন শেখ হাসিনা। এরপরই ভারত পর্যটক ভিসা নিয়ে নতুন নীতি আরোপ করে। এর জেরে পশ্চিমবঙ্গে পর্যটক নির্ভর অর্থনীতিতে দেখা দিয়েছে নেতিবাচক প্রভাব। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।